হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা স্ত্রী জননতন্ত্র নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে কিভাবে ওজেনেসিস হয়, একটা ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ কেমন দেখতে হয় এবং কিভাবে ডিম্বাণু নিঃসরণ হয়, সব কিছু আমরা পড়বো আজকের ক্লাসে। তো ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, তোমরা ভালো করে খাতা পেন নিয়ে বসো। ক্লাস 12-এর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা ক্লাস 12-এর বইও বের করে রাখতে পারো। আমি সাতটার বইটা রেফারেন্স হিসেবে ফলো করতে তোমাদের বলবো। তো চলো ক্লাস শুরু করি। তাহলে আজকের ক্লাসের আমাদের আলোচ্য টপিক স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্র, ক্লাস 12 বায়োলজি। তো একটা নর্মাল জাস্ট ছবি আঁকি সবার প্রথমে। তো ছবিটার দিকে দেখো, আমাদের স্ত্রী জননতন্ত্রটা কেমন দেখতে হয়। এটা অ্যাকচুয়ালি দেখতে হয় এমন। এইবার তো এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্রের আমাদের এই যে উল্টানো নাশপাতির মতো গঠনটা, এটাকে আমরা বলি ইউটেরাস বা জরায়ু। এটা কি ইউটেরাস, যাকে আমরা কি বলি জরায়ু বলি। আর বাকি যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলে ডিম্বনালী। আর এটা কি আমাদের ডিম্বনালী। এই ডিম্বনালীর তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটা যেটা জরায়ুর সঙ্গে যুক্ত হয়ে আছে, এই পার্টটার নাম হচ্ছে ইস্থেমাস। ISTHMUS, ইস্থেমাস। এরপরে যেখানে ফোলা অংশটা দেখছো, এটার নাম হচ্ছে আমাদের অ্যাম্পুলা, AMPULLA। আর এর পরের যে অংশটা, আমাদের অ্যাম্পুলার পরের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে আমাদের ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম। আর এই ইনফান্ডিবুলামটাই সামনের দিকে একটু আঙুলের মতো কিছু ভিল্লির মতো গঠন তৈরি করেছে, যাদেরকে আমরা বলি ফিমব্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফিমব্রি। ফিমব্রি। এইবার আমাদের তাহলে দুই পাশেই আমাদের একই গঠন আছে। এই জায়গাটা যদি একটু ভালো করে আঁকি আমরা, অ্যাম্পুলা জায়গাটা একটু ফোলা হয়, কারণ শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন মানে নিষেক প্রক্রিয়াটা আমাদের অ্যাম্পুলার মধ্যে সম্পন্ন হয়। এবার এই জরায়ুর মধ্যে আমাদের তিনটা স্তর পাওয়া যায়। সবচেয়ে বাইরের দিকে যে স্তরটা, তাকে আমরা বলি কি পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামের ভেতরে সবচেয়ে আমাদের যে মোটা অংশটা, তাকে আমরা বলি মায়োমেট্রিয়াম। তাহলে তার প্রনাউন্সিয়েশন নাম কি মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামের ভেতরে আমাদের একটা স্তর থাকে, যা প্রত্যেক মাসে মেয়েদের দেহে তৈরি হয়, আবার প্রত্যেক মাসে কি হয় খসে পড়ে যায়, তাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এটা হচ্ছে তাহলে এন্ডোমেট্রিয়াম গেল। তাহলে আমি যদি একটু এটাকে একটু এরকম করে দেই, এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামটা। আর এই ফাঁকা স্থানটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি, মানে ইউটেরাইন গহ্বর হচ্ছে। ইউটেরাসের পর আমাদের জরায়ুর এই পরবর্তী অংশটাকে আমরা বলি কি বলতো সার্ভিক্স। এরপরটা অংশটার নাম কি সার্ভিক্স।
আর সার্ভিক্সের মধ্যে যে ক্যানালটা আছে এটাকে বলবো সার্ভাইকাল ক্যানাল, ঠিক আছে? তাহলে এই সার্ভিক্স হচ্ছে অংশটার নাম, আর এখানে যে গহ্বরটা তাকে আমরা কি বলবো? সার্ভাইকাল ক্যানাল, এবং এটা হচ্ছে যোনি বা ভ্যাজাইনা। আশা করি বোঝা গেল বিষয়টা। তাহলে ইউটেরাসের মধ্যেই সাধারণত বাচ্চা বড় হয়। ইউটেরাসের সঙ্গে আমাদের কি থাকে? সার্ভিক্স, সার্ভিক্সের মধ্যে সার্ভাইকাল ক্যানাল, তার নিচে থাকে ভ্যাজাইনা। ইউটেরাসের তিনটা স্তর, পেরিমেট্রিয়াম উপরে জাস্ট আবরণটার নাম, মায়োমেট্রিয়াম সবচেয়ে মোটা, এটাই সংকুচিত হয় এই মায়োমেট্রিয়াম লেয়ারটা। এন্ডোমেট্রিয়াম প্রত্যেক মাসে তৈরি হয় আবার খসে যায়। ডিম্বনালীর ইংরেজি নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের তিনটা অংশ, ইস্থেমাস সবচেয়ে কাছের অংশটা ইউটেরাসের, তারপরে অ্যাম্পুলা যেখানে নিষেক হয়, তাহলে অ্যাম্পুলার মধ্যে কি হয়? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটে। আর তারপরে অংশটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামটাই আবার কি হয়ে গেছে? একটু আঙুলের মতো ভিল্লি তৈরি করেছে, যাকে আমরা বলছি ফিমব্রি। এবার আমাদের ইউটেরাসের সঙ্গেই আমাদের ওভারি থাকে। কয়টা ওভারি? দুটো ওভারি। এবার ওভারি, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্ট, সাঁতরার বইয়ে এই জায়গাগুলো একটু গন্ডগোল দেওয়া আছে, তাই ঠিক করে নিও। তাহলে ওভারিয়ান লিগামেন্টের সাহায্যে ওভারি জরায়ুর সাথে যুক্ত থাকে। কিন্তু ওভারিটা আবার ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর সঙ্গেও আমাদের কিন্তু যুক্ত থাকে। কিসের দ্বারা? আরেকটা লিগামেন্ট দ্বারা, ওটাকে বলে ব্রড লিগামেন্ট। BROAD, ব্রড লিগামেন্ট। আশা করি বোঝা গেল আমাদের গঠন। তো এইটুকু গঠন তোমাদের সবার প্রথমে আগে জানতে হবে স্ত্রী জননতন্ত্রের সম্পর্কে। এরপরে আমরা যেই বিষয়টাতে যাব, এক সেকেন্ড, তোমাদের বইয়ে কিভাবে আছে আমাকে সেইভাবেই যেতে হবে পর পর করে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপর আমরা যাব ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদে। ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদে আমরা যাব। পেজ নাম্বার 112, যদি তোমরা বই ফলো করো। 112তে আমাদের আছে কি? ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার অফ ওভারি। তাহলে আমরা একটা ওভারি নিয়ে শুধু এবার পড়বো। তো চলো। মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার অফ ওভারি। তো ছবিটা একটু সত্যি কথা বলতে গেলে জটিলই, তাই ভালো করে দেখবে। আমার একটু কালি শেষ হয়েছে, তাই আমি একটু কালি ভরে নিই। তো এই যদি একটা আমি ওভারির ছবি দেখি, এরকম করে আমি ওভারিটা দিলাম, অনেক বড় ছবি হবে, কারণ বুঝতেই পারবে কেন আমি বলছি সেটা। তাহলে ওভারিটার দিকে ওভারিয়ান লিগামেন্টের দ্বারা যুক্ত আছে। ওভারি দিয়ে রক্ত আসছে, সেটা হচ্ছে ধমনী দিয়ে, আর ওভারি থেকে রক্ত যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কার দ্বারা? শিরার দ্বারা হয়। এইটুকু গেল। এবার প্রত্যেকটার ওভারির একটা বাইরের স্তর আবরণ থাকে, এটার নাম আছে, আমি আসছি। তাহলে এই কোষ স্তরটার নাম কি? জার্মিনাল এপিথেলিয়াম। এগুলো প্রত্যেকটাই কোষ একটা। তাহলে এটা হচ্ছে আমাদের জার্মিনাল এপিথেলিয়াম। উপরেও আমি করে দিই। তাহলে ওভারির সবচেয়ে বাইরের দিকের অংশের নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের জার্মিনাল
এপিথেলিয়াম, এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়ামের ঠিক নিচে আরেকটা স্তর থাকে, এই স্তরটার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা, টিউসিকা লিখছি, টিউনিকা হবে, টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, এই টিউনিকা অ্যালবুজিনিয়া স্তরটা কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, যা কি করে ওভারিটাকে গঠনগত মানে স্ট্রাকচার প্রদান করতে সাহায্য করে। আমি একবার ভিডিওটা চেক করে নিই, ভিডিওটা ঠিকমতো হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। তাহলে টিউনিকা অ্যালবুজিনিয়ার কাজ আমরা বুঝলাম। জার্মিনাল এপিথেলিয়াম থেকে আমাদের উগোনিয়া বা তোমরা বলতে পারো যে আদি ডিম্বাণু তৈরি হয়, মানে ডিম্বাণু মাতৃকোষ তৈরি হয়। আসছি আমি কি জিনিসগুলো আমরা পড়বো এবার। কোনো স্ট্রাকচারের বাইরেরটাকে বলে হচ্ছে আমরা কর্টেক্স, আর ভিতরেরটাকে আমরা বলি কি মেডুলা বা মেডালা। তো ওভারির যে মেডালাটা সেটা অনেকটা হালকা হয়। তোমরা যখন স্টেইন করবে মাইক্রোস্কোপে তারা দেখবে স্টেইন করে, তখন দেখবে যে ওভারির যে পেরিফেরিটা মানে কর্টেক্সটা অনেক ঘন দেখতে হয়। কেন দেখতে হয় আসছি, কিন্তু ভেতরটা কেমন হয়, একদমই হালকা হয়। তো এই ভেতরের দিকের যে অংশটা ওভারির, এটাকে আমরা কি বলবো, স্ট্রোমা, STROMA, স্ট্রোমা। এখানে রক্তবাহ অনেক ইন্টারস্টিশিয়াল কোষ এগুলো থাকে। এবার আমাদের এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে কিছু কোষ তৈরি হয়, ওগুলোকে আমরা বলি উগোনিয়া। এবং কখনো কখনো এই উগোনিয়াগুলো একসঙ্গে এরকম করে থাকে, তখন তাকে আমরা বলবো এগ নেক্সট। আর একটাকে আমরা কি বলবো, এগুলো একটাকে আমরা কি বলবো, উগোনিয়া। ঠিক আছে, এবার কিছু জিনিস খুব ভালো করে মনে রাখবে। যখনই একটা মেয়ে শিশু বা মায়ের পেটে জন্ম নেয়, তখনই কিন্তু এই উগোনিয়াগুলো তৈরি হয়। তাহলে একটা জিনিস মনে রাখবে, জন্মের পর উগোনিয়া তৈরি হয় না। তাহলে যতগুলো উগোনিয়া তৈরি হয় তা সব জন্মের আগেই তৈরি হয়, যখন বাচ্চাটা মায়ের পেটে আছে তখনই। এইবার জন্মের পর থেকে আমাদের কি হয় বলতো, এই উগোনিয়াগুলোর চারিদিকে এক স্তর কোষের সৃষ্টি হয়, মানে আবরণ সৃষ্টি হয়। এগুলোকে আমরা বলি প্রাইমর্ডিয়াল ফলিকল। তাহলে এই টোটালটাকে আমরা কি বলবো, এটাকে আমরা এখানে নাম না আঁকে আমরা এখানে জাস্ট দিয়ে দিই, এটার নাম হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। এই টোটাল স্ট্রাকচার নাম হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল। আমরা এখানে জিনিসটাকে আঁকি। তাহলে এই হচ্ছে উগোনিয়া, এই হচ্ছে আমাদের উগোনিয়ার বাইরের দিকে। এবার কে তৈরি হলো, একস্তর কোষ, এটাকে আমরা কি বলবো, প্রাইমর্ডিয়াল ফলিকল। এবং এই প্রাইমর্ডিয়াল ফলিকলের ভিতরের যে অংশ, ভিতরের যে কোষটা, এটাকে আমরা একবার বলবো প্রাইমারি উসাইট। সরি, হ্যাঁ ঠিকই তো, প্রাইমারি উসাইট। এরপরে আসি এবার, এই প্রাইমর্ডিয়াল ফলিকলটা আমাদের জানি, মানে বিফোর বয়ঃসন্ধিকাল, পিউবার্টি,
বিফোর পিউবার্টি মেয়েদের দেহে কি থাকে? প্রাইমর্ডিয়াল ফলিকল থাকে। জিনিসটা মনে রাখবে। কারেন্ট চলে গেল এদিকে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে এখানে। আমাদের গ্রামের এটাই সমস্যা যে তুমি কিচ্ছু করতে পারবে না এই সমস্যাগুলোর জন্য। তো দেখা যাক, আমি একটা ফ্ল্যাশ এখানে দিলাম, কতটা দেখা যাবে আমি জানি না, তোমরা দেখতে থাকো। তাহলে আমি বললাম যে বিফোর পিউবার্টি মানে বয়ঃসন্ধিকালের আগে পর্যন্ত মেয়ের শরীরে কি থাকে? প্রাইমর্ডিয়াল ফলিকল। এইবার বয়ঃসন্ধিকালে আমাদের এই যে গোল গোল কোষগুলো দিচ্ছি, এই কোষগুলোর কিন্তু নাম আছে। এই কোষগুলোর নাম হচ্ছে গ্রানুলোসা কোষ। তাহলে এখানে এই রেড কালারের কোষগুলোর নাম কি? গ্রানুলোসা সেল। ঠিক আছে? এইবার এই গ্রানুলোসা কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা পাক। এইবার এটার নাম আছে, এটার নাম হচ্ছে এইবার প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকল। তাহলে আগেরটা কি ছিল? কি ছিল আগেরটা? প্রাইমর্ডিয়াল ফলিকল। এবার কি হলো? প্রাইমারি ফলিকল। তাহলে জার্মিনাল ফলিকল এপিথেলিয়াম থেকে উগোনিয়া তৈরি হয়। আবার এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে এই যে লাল কোষগুলো, যাদের আমরা গ্রানুলোসা কোষ বলছি, সেগুলোও তৈরি হয়। তাহলে এটা প্রাইমারি ফলিকল। তা আমরা এখানে আরেকবার ছবি আঁকি। এটা এই ভিতরেরটার নাম কি? প্রাইমারি উসাইট। তার বাড়ির দিকে কি আছে? গ্রানালোসা কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কি লিখব? আফটার পিউবার্টি, অ্যাট পিউবার্টি 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকল লেফট ইন ইচ ওভারি। কি বললাম? বয়ঃসন্ধিকাল যখন একটা মেয়ের শুরু হয়, মনে করো 9 বছর বা 12 বছর বা 13 বছর বয়সে শুরু হচ্ছে, ধরলাম 10 বছর বয়সে শুরু হচ্ছে, ওই সময় একটা মেয়ের দেহে কি থাকে? ওই 60,000 থেকে 80,000 প্রাইমারি ফলিকল প্রত্যেকটা ওভারিতে থাকে। ক্লিয়ার? তাহলে প্রথমে ছিল আমাদের উগোনিয়া, তারপর প্রাইমর্ডিয়াল ফলিকল, তারপর আমাদের কি তৈরি হলো? প্রাইমারি ফলিকল। বোঝা গেল আশা করি। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? এখানে গ্রানালোসা কোষের স্তর একটা, এখানে একাধিক। এইবার এই যে আমাদের প্রাইমারি ফলিকলটা, আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে উসাইটটা, প্রাইমারি উসাইটটার কথা বললাম না, এই প্রাইমারি উসাইটটাও কিন্তু আকারে একটু বড় হয়। কার তুলনায়? এই প্রাইমর্ডিয়াল ফলিকলের মধ্যে থাকা উসাইটটার তুলনায়। ভেতরের কোষটার নাম কিন্তু প্রাইমারি উসাইটি, উভয় জায়গায় দেখো কি লেখা আছে? প্রাইমারি উসাইটি কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফলিকল। বুঝা গেল? এইবার এই প্রাইমারি ফলিকলটা বয়ঃসন্ধি হয়ে গেছে, বয়ঃসন্ধিকালের পর আমাদের GnRH হরমোনের পরিমাণ বেড়ে যাবে, যার ফলে FSH হরমোনের পরিমাণ বেড়ে যাবে। আর এই FSH এর প্রভাবে প্রত্যেক মাসে আমাদের 6 থেকে 12টা প্রাথমিক ফলিকল বৃদ্ধি হওয়া শুরু করে। কয়টা বললাম? 6 থেকে 12টা। তাদের মধ্যে বড় হয় হচ্ছে একটা কেবলমাত্র, কিন্তু বড় হওয়া শুরু করে 6 থেকে 12টা। এইবার দেখো, এবার এই আমি এবং আরেকটা জিনিস, প্রাইমারি ফলিকল মিওসিস বিভাজন শুরু করে এই প্রাইমারি ফলিকল। ঠিক আছে? তো
আমি এবার বিফোর পিউবার্টি প্রাইমোরিয়াল ফলিকল থাকে অ্যাট পিউবার্টি, এইটা অ্যাকচুয়ালি না একটু মিসলিডিং ব্যাপারটা। বিফোর পিউবার্টি প্রাইমোরিয়াল ফলিকল প্লাস প্রাইমারি ফলিকল দুইটাই থাকে। অ্যাট পিউবার্টি শুধুমাত্র মানে ওটা অ্যাকচুয়ালি বললে ঠিক হবে না যে বিফোর পিউবার্টি কেবলমাত্র প্রাইমোরিয়াল ফলিকল থাকে, এটা ঠিক না কথাটা। তো আরেকবার দেখো এবার, তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি উসাইটটা চারিদিকে আমাদের গ্রানালুসা কোষগুলো আছে। এবার একটা নতুন কোষের স্তরের সৃষ্টি হবে যাকে আমরা বলি থেকাল সেল। এই যে কালো রঙের স্তরটা দিলাম তাকে আমরা কি বলবো? থেকাল সেল। তাহলে এই ফলিকেলটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি ফলিকেল। ঠিক আছে? এবার সেকেন্ডারি, এই জিনিসটাকে আমি নিচে লিখছি, হ্যাঁ। এবার তুমি যদি সেকেন্ডারি ফলিকেলের ছবিটা দেখো, এই রেড কোষগুলো তো আছেই আমাদের, দরকার নেই, লাইটটা বন্ধ করে দিই। তার মধ্যে কি আছে আমাদের? একটা থেকাল সেলের লেয়ার। তাহলে এই কালোটার নাম কি? থেকাল সেল। আর এই টোটালটার নাম কি? সেকেন্ডারি ফলিকেল। বুঝা গেল? এবং আমি কি বললাম? প্রাইমারি ফলিকেল গেল, এটা প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি ফলিকেল আমাদের গেল। কিন্তু এর ভিতর যে উসাইট আছে এটা কিন্তু এখনো প্রাইমারি উসাইটই আছে। এইবার একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যখন উজেনেসিস পড়বে তখন দেখবে প্রথমে থাকে আমাদের উগোনিয়া। তাহলে এগুলো কি আমাদের? উগোনিয়া। এবং উগোনিয়াগুলো আমাদের মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় নিজের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এইগুলো প্রত্যেকটা কি? উগোনিয়া। দুইটাকে একসঙ্গে পড়াতে হবে আমাকে, নাহলে বুঝবেই না কিছু। এবার উগোনিয়াগুলো আকারে একটু বড় হবে, তখন তাকে আমরা কি বলবো? প্রাইমারি উসাইট। এই দেখো এবার জিনিসটা, সরি, প্রথমটা হচ্ছে আমাদের বিভাজন দশা। প্রথমটা হচ্ছে বিভাজন দশা, যেখানে উগোনিয়া তার সংখ্যা বৃদ্ধি করলো। 2 নম্বর দশার নাম হচ্ছে কি? বৃদ্ধি দশা, যেখানে কি হলো? উগোনিয়া থেকে প্রাইমারি উসাইট তৈরি হলো। এই যে প্রাইমারি উসাইট। এবার যেটা বিষয় আমি বলবো, ওই যে বাইরের দিকে যে কোষগুলো আছে আমি কিন্তু সেগুলো আঁকছি না, আমি কিন্তু এখানে ফলিক্যাল বলছি না, আমি শুধু উসাইট বলছি। এই যে প্রাইমারি উসাইট আসলো, তাহলে ব্যাপারটা মনে রাখবে। এই প্রাইমারি উসাইটটা কিন্তু আমাদের মিওসিস বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তো মনে রাখবে এটা কি? মিওসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে, মিওসিস জানো 2টা ধাপে বিভক্ত, একটা মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো সবার প্রথমে কি হবে? মিওসিস 1। তাহলে উগোনিয়া কেমন হবে? ডিপ্লয়েড। প্রাইমারি উসাইট কেমন হবে? ডিপ্লয়েড। মিওসিস হওয়ার পরে সেটা কি হবে? আমাদের হ্যাপ্লয়েড হয়ে যায়। এইবার এই যে কোষটার নাম, বড় কোষটার নাম, এটার নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট। আর এটার ছোটটার নাম হচ্ছে পোলার বডি। লেখাগুলো একটু ছোট হবে কারণ টোটাল জিনিসটাকে আমাকে একটা জায়গার মধ্যে করতে হবে, তার জন্য। তাহলে এবার দেখো, এই যে মেয়েদের শরীরে প্রত্যেক মাসে যে পিরিয়ডস হয় এবং প্রত্যেকবার পিরিয়ডসে যে আমাদের এই ফলিক্যালগুলো পরিণতি হয়, তার মধ্যে যে আমাদের উসাইটটা থাকে,
সেটা কিন্তু মিওসিস বিভাজন প্রক্রিয়া কখন শুরু করে? যখন বাচ্চাটা একদম ছোটতে আছে, ইভেন মায়ের পেটে আছে, তখনই শুরু করে। কি বললাম? বাচ্চাটা যখন মায়ের পেটেই আছে তখনই কিন্তু আমাদের প্রাইমারি উসাইট তৈরি হয় উগোনিয়া থেকে। কিন্তু তারা কেবলমাত্র মিওসিস ওয়ান দশাটাই কমপ্লিট করতে পারে, এবং সরি, মিওসিস ওয়ানটা টোটালটা কমপ্লিট করতে পারে না। মিওসিসের একটা দশা আছে, তাকে আমরা বলি কি দশা? প্রোফেজ। মিওসিসের প্রোফেজ ওয়ানের একটা দশার নাম হচ্ছে ডিপ্লোটিন। এই দশায় এসে থেমে যায় বিভাজনটা। মানে প্রোফেজের ডিপ্লোটিনের পর যে ডায়াকাইনেসিস, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো কিচ্ছু হয় না। তাহলে আরেকবার বলছি আমি, যে প্রাইমারি উসাইটটা আছে, বাচ্চাটা যখন মায়ের পেটেই আছে তখনই তো আমাদের প্রাইমারি উসাইটটা তৈরি হয় উগোনিয়া থেকে। আমি কি বললাম? হ্যাঁ, উগোনিয়া থেকে তৈরি হয়। সেটা মেয়োসিস বিভাজন তখনই শুরু করে, সেই মায়ের পেটে থাকা অবস্থায়। এবং কিন্তু সে মিওসিসটা কমপ্লিট করে না। কি বললাম? সে একটা দশায় এসে থেমে যায়। সেটার নাম কি? মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের ডিপ্লোটিন দশায় থেমে যায়। এইবার নেক্সট পড়া আমরা শুরু করব। তাহলে এই যে এখানে ওসাইটটা আছে সেটা এখনো ডিপ্লোটিন দশাই আছে, এইখানে যে ওসাইটটা আছে সেটা এখনো ডিপ্লোটিন দশাই আছে, এটা মনে রাখবে। এইবার যখন আমাদের বয়ঃসন্ধিকালে এফএসএইচ হরমোনের পরিমাণ বেড়ে গেল, এফএসএইচ হরমোনের প্রভাবে আমাদের প্রাইমারি ফলিকলগুলো সেকেন্ডারি ফলিকলে পরিণত হবে, এবং সেকেন্ডারি ফলিকল থেকে আমাদের টারশিয়ারি ফলিকলের সৃষ্টি হবে। এবার টারশিয়ারি ফলিকলটা কেমন সেটা আমি বলছি। তাহলে এটা একটা ছবি দিলাম আমি। এবার টারশিয়ারি ফলিকলটা একটু আলাদা রকম দেখতে হবে, তাই সেটাকে সেভাবেই আঁকতে হবে। কোন হরমোন ফলিকেলের বৃদ্ধিতে সাহায্য করে? ফলিকেল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। এফএসএইচ এর প্রভাবে টারশিয়ারি ফলিকেল সৃষ্টি হবে, এবং টারশিয়ারি ফলিকেলের এখানে একটা ফাঁকা স্থান থাকবে আমাদের, এখানে একটা এরকম অংশ থাকবে, এই কোষগুলো দিলাম। তাহলে এই লাল কোষগুলোর নাম হচ্ছে আমাদের গ্রানালুসা কোষ। এর বাইরে থাকে একটা ভিত্তি পর্দা, এবং এর বাইরে আমাদের আরো কোষ থাকে। গেল, তারপর এরকম করে বাইরের দিকে আরো কিছু আমি অংশ দিলাম। এটা হচ্ছে আমার এই ফলিকলটার নাম হচ্ছে টারশিয়ারি ফলিকল। টারশিয়ারি ফলিকল এর বৈশিষ্ট্য কি? টারশিয়ারি ফলিকল, আমি নিচে আরেকবার ছবিটা আঁকছি, এটারই সেম জিনিসেরই। তাহলে সবার প্রথমে আমাদের থাকবে হচ্ছে তোমার এটা, তার বাইরের দিকে এটা কোনটার কি নাম আমি সব বলবো, এখানে করবো না, নাহলে কিচিমিচি হয়ে যাবে। এর বাইরের দিকে কোষের স্তর আছে, দিলাম। এখানে একটা ফাঁকা স্থান আছে, তার বাইরের দিকে আছে আরেকটা স্তর, তার বাইরের দিকে আছে আরেকটা স্তর,
এখানে আমি একটা করেই দিলাম, এর বেশি দিলাম না, এরকম দেখতে হয়। আমি একবার ভিডিওটা চেক করে নিই, আর কতক্ষণ সময় আছে, আধা ঘন্টা হলো, ঠিক আছে, আরও অনেক কাজ করে আর অনেকক্ষণ রেকর্ডিং হবে। তাহলে টারশিয়ারি ফলিকেলের মধ্যে আমাদের এই যে ভেতরে যে সবচেয়ে ভেতরে অংশটা, এটাকে আমরা কি বলবো বলতো? এবার আমরা এটাকে বলবো সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট। এতক্ষণ থেকে আমরা কিন্তু প্রাইমারি উসাইট বলে আসছিলাম, কিন্তু এটা এবার কি হয়ে গেল? সেকেন্ডারি উসাইট। কেন? টারশিয়ারি ফলিকেলে এসে মানে বয়ঃসন্ধিকাল যখন শুরু হয়, পিরিয়ড যখন শুরু হয়, তখন কি হবে? এফএসএইচ এর প্রভাবে কি হবে? ওই সেকেন্ডারি ফলিকাল, প্রাইমারি ফলিকাল থেকে সেকেন্ডারি ফলিকাল, সেকেন্ডারি ফলিকাল থেকে টারশিয়ারি ফলিকাল সৃষ্টি হয়। এবং টারশিয়ারি ফলিকাল অবস্থায় তার মধ্যে যে প্রাইমারি উসাইটটা ছিল সেটা অ্যারেস্ট হয়েছিল এই প্রোফেজ 1 এর ডিপ্লোটিনে, সেটা এবার কি করবে? তার মিওসিস 1টা কমপ্লিট করবে, এবং মিওসিস 1 কমপ্লিট করে কি তৈরি করবে? একটা সেকেন্ডারি উসাইট আর পোলার বডি। এখানে আমি কেবলমাত্র সেকেন্ডারি উসাইটটা ছবি দিয়েছি, বোঝা গেল? সেকেন্ডারি উসাইটের বাইরের দিকে একটা লেয়ার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটার নাম আছে, এটার নাম হচ্ছে জোনা পেলিসুডা। জোনা পেলুসিডা, ঠিক আছে? জোনা পেলিসিডার বাইরে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ, এটার নাম আছে, এটার নাম হচ্ছে পেরি ভাইটেলাইন স্পেস। এটার নাম কি? পেরি ভাইটেলাইন স্পেস। তারপর যে এই লাল রঙের কোষগুলো দেখতে পাচ্ছ, এদের নাম হচ্ছে ডানালিসা কোষই, কিন্তু এদের একটা নাম আছে কিউমিউলাস ওফোরিকাস। কিউমিউলাস ওফোরিকাস, বুঝা গেল? আর এই যে ফাঁকা স্থানটা, এটার নাম হচ্ছে অ্যান্ট্রাম বা আর এর ভিতরে যে তরলটা আছে সেটা হচ্ছে অ্যান্ট্রাম ফ্লুইড। এটার নাম কি? অ্যান্ট্রাম ফ্লুইড। তাহলে অ্যান্ট্রামের ভিতরে থাকে অ্যান্ট্রাম ফ্লুইড, আর গহ্বরটা ফাঁকা স্থানটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। এইখানে এরকম করে লিখি যে অ্যান্ট্রাম হচ্ছে অংশটার নাম, আর তার ভিতর থাকে আমাদের অ্যান্ট্রাম ফ্লুইড। অ্যান্ট্রাম ফ্লুইডটার নাম হচ্ছে লিকুই ফলিকিউলি, এটা একটা নাম আছে। এইবার তার বাইরে এই যে আমাদের কালো রঙের যে অংশটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের বেসমেন্ট পর্দা বা ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। আর কি কোনো কাজ নেই? নাই। ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার বাইরের দিকে যে লাল রঙের কোষগুলো আছে, এটা হচ্ছে আমাদের কি? থেকা ইন্টারনা। আর তার বাইরের দিকে যে এগুলো অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে থেকা এক্সটার্না। তাহলে এটার নাম কি? থেকা এক্সটার্না। তাহলে আশা করি বোঝা গেল বিষয়টা, যে কোনটা থেকা ইন্টারনা, কোনটা থেকা এক্সটার্না। থেকা ইন্টারনার মধ্যে নর্মাল কোষ দিয়ে তৈরি। থেকা এক্সটার্না আমাদের কিছু বিশেষ অংশ দিয়ে তৈরি, যেমন কোলাজেন থাকে এর মধ্যে, প্লাস ফাইব্রোব্লাস্ট কোষ, এগুলো ফাইব্রোব্লাস্ট সেল, এগুলো থাকে থেকা এক্সটার্নার মধ্যে, ঠিক আছে? এইবার টারশিয়ারি ফলিকল গেল। এইবার টারশিয়ারি ফলিকলটা আস্তে আস্তে পরিণতি হবে এবং ম্যাচিউর ফলিকল তৈরি করবে, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি করবে। তাহলে আমরা এটাকে আর একটু এদিকে নিয়ে যাই, যাতে আমরা ছবিটাকে করতে পারি। তাহলে এই পড়াটা খুব ভালো করে বুঝলে তবেই পারবে, না হলে কিচ্ছুই বুঝবে না, আন্দাজুন পড়তে থাকবে খালি। দিয়ে দিলাম এটা। এইবার ম্যাচিউর টারশিয়ারি ফলিকলের মধ্যে তাহলে প্রথমবার আমাদের অ্যান্ট্রামের সৃষ্টি হয়। এবার যদি তুমি, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি উসাইট, তার বাইরের দিকে কি আছে? জোনা পেলিসিডা, এবং ফাঁকা স্থানটার নাম কি? ভাইটেলান স্পেস। সেম জিনিস দেখতে পাবে, শুধু আকারে একটু বড়, আর কিছুই না। তার এইখানে অনেকগুলো কোষ আছে,
আর এই জায়গাটার আমাদের একটা নাম আছে, সেটা হচ্ছে কিউমিলাস অফরিকাস বা কিউমিলাস অফরাস, অনেক বই অনেক রকম নাম আছে। এই জায়গাটাকে বলে অ্যাকচুয়ালি কিউমিলাস অফরিকাস। তার বাইরের দিকে কে আছে আমাদের ভিত্তিগদ্দা, তার বাইরের দিকে কে থাকবে থেকা ইন্টারনা, অনেকগুলোই কোষ থাকে, আমি এখানে একটা করে রাখছি কেবলমাত্র, থেকা ইন্টারনা, আর তার বাইরের দিকে কে থাকে আমাদের থেকা এক্সটার্না। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে পরিণত ফলিকল, এটা হচ্ছে পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, এই টোটাল প্রক্রিয়াটায় আমাদের কোন হরমোন সাহায্য করে? এফএসএইচ। আর আমাদের প্রত্যেকটা মেয়ের যে পিরিয়ডস, সেটা কি, সেটা কোন দশায় হয়? পিরিয়ডস 1 থেকে 28 দিনের সাইকেল। এই প্রাইমারি ফলিকল যদি ডে 1 ধরি, প্রাইমারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল হতে সময় লাগে প্রায় 13 থেকে 14 দিন, প্রায় 13 থেকে 14 দিন সময় লাগে। তাহলে এইবার আরেকটা জিনিস বলে দিই, এই যে গ্রানালুসা কোষগুলো আছে লাল লাল রঙের, থিকা কোষগুলোর কথা বলছি না, এই গ্রানালুসা যে কোষগুলো আছে আমাদের এই রেড কালারের, এইগুলা, এই গ্রানালুসা কোষগুলো একটা হরমোন তৈরি করে যাকে আমরা বলি ইস্ট্রোজেন। এটা মনে রাখবে। কোথায় গেল? তাহলে আমি কোথায় লিখি এটা? এবং সেই ইস্ট্রোজেনটা এই এন্ট্রাম তরলের মধ্যে সঞ্চিত থাকে, আমি বলতে গেলাম না, তোমরা মনে রেখো। তাহলে এফএসএইচ হরমোনের প্রভাবে আমাদের পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। 14 দিনের মাথায়, ঠিক পাক্কা 14 দিন থেকে 15 দিনের মাথায় কি হয়, আমাদের এই ফলিকলটা ওভারির প্রাচীরে এসে ধাক্কা খাবে এবং যার ফলে ওভারির যে প্রাচীরটা সেটা ফেটে যায়, এবং ফেটে গিয়ে কি হয়, এই সেকেন্ডারি যে উসাইটটা আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ডারি উসাইট, যেটা মিওসিস 1 কমপ্লিট করেছে, এই সেকেন্ডারি উসাইটটা বের হয়ে যায়। তাহলে যখন তুমি দেখবে ছবিটা, এরকম ছবিটা দেখতে পাবে যে গ্রাফিয়ান ফলিকলটা এসে ধাক্কা খেলো, এগুলো হচ্ছে থেকাল কোষগুলো, কিছু গ্রানালুসা, কিছু আমাদের কি কোষ এগুলো, কিছু কোষ হচ্ছে তোমার গ্রানালুসা কোষ, তার বাইরে পাবে এরকম করে ভিত্তিকর্তা, তার বাইরে পাবে তুমি থেকাল কোষগুলো। এখানে থেকাল কোষগুলোকে, যাই হোক থেকাল কোষগুলোকে আমি দিলাম, এখানে থেকাল কোষগুলোকে একটু কালো কালো করে দিও, হ্যাঁ, এটা থেকাল কোষ, এখানে এগুলো হচ্ছে থেকাল কোষ। তাহলে এই থেকাল কোষগুলো, তার বাইরের দিকে যেটা থেকা এক্সটার্না থাকলো, আর সেকেন্ডারি উসাইটটা বের হয়ে গেল, এই হচ্ছে সেকেন্ডারি উসাইট। তার বাইরের দিকে হচ্ছে তোমার কি এই যে জোনা পেলিসিডা, এবং তার বাইরের দিকে কে থাকবে আমাদের কিছু গ্রানালুসা কোষ থাকবে। এবং এই কোষগুলো একটু বড় বড়ই হয়। তাহলে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেকেন্ডারি উসাইট। ঠিক আছে, এই টোটালটার নাম কি সেকেন্ডারি উসাইট, আর এই কোষটার নাম মানে সেকেন্ডারি উসাইট অবস্থায় তো বের হচ্ছে, এটার নাম হচ্ছে এটা, আর এই বাইরের দিকের কোষগুলোর নাম হচ্ছে আমাদের করোনা রেডিয়াটা। গেল। এবার ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে আমাদের যে হরমোন, তার নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। তাহলে কোন হরমোন ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করে? এফএসএইচ। কোন হরমোনের প্রভাবে ডিম্বাণুর নিঃসরণ ঘটে? আমাদের এলএইচ। এখনো কিন্তু সত্যি কথা বলতে গেলে ডিম্বাণু তৈরি হয়নি, সেকেন্ডারি উসাইট এবং তার সাথে কিছু করোনা রেডিয়াটা সেল বের হয়ে গেল। বুঝা গেল? এবার যে সমস্ত মেয়ের মধ্যে ফার্টিলাইজেশন হয় না, মানে নিষেক প্রক্রিয়া হয় না, তাদের ডিম্বাণু সাধারণত সেকেন্ডারি ওসাইট অবস্থায় থাকে।
সেটা অ্যাকচুয়ালি ডিম্বাণুতে পরিণত হয় না, সেকেন্ডারি উসাইড অবস্থায় বের হয়ে যাবে। কিন্তু যদি নিষেক হয়, সেকেন্ডারি উসাইডটা তার মিওসিস 2 বিভাজনটা কমপ্লিট করে। আসছি আমি সেটাতে পরে। তাহলে 14 দিনের মাথায় এই ঘটনা ঘটলো। কত দিনের মাথায় ঘটবে এটা? 14 দিন থেকে 15 দিন। এই বিদীর্ণ ফলিকেলটা, যেটা ভেঙে যাওয়া ফলিকেলটা, এবার নিজেকে একটু রিপেয়ার করার চেষ্টা করবে এবং ওভারিটাও, তার প্রাচীরটা কিন্তু আবার বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে। এই হচ্ছে আমাদের কিছু কোষ দিলাম, তার বাইরের দিকে হচ্ছে আমাদের কি থাকবে, এই কোষগুলো আছে। এবার এছাড়া এখানে থাকে কিছু রক্ত, এটা হচ্ছে ক্লট বা সঞ্চিত রক্ত। এইবার আমরা এইটাকে আমরা বলবো অপরিণত কর্পাস লুটিয়াম। অপরিণত কর্পাস লুটিয়াম এখনো পরিণত হয়নি, এটা আস্তে আস্তে পরিণত হবে। এবং এই গ্রানালুসা কোষগুলো ইস্ট্রোজেন তৈরি করবে এবং থেকাল কোষগুলো সাধারণত প্রোজেস্টেরন তৈরি করে। এটা জিনিস মনে রাখবে। এবার এই কর্পাস লুটিয়াম তৈরি হতে কে সাহায্য করে? এলএইচ। এবং এই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে আরো বড় হবে। এই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে আরো বড় হবে। তাহলে এই হচ্ছে আমাদের কর্পাস লুটিয়ামের ছবি, উপরে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? পরিণত কর্পাস লুটিয়াম। আর এই কোষগুলোকে আমরা এবার বলবো লিউটিন সেল। লিউটিন সেল যা একটা হরমোন তৈরি করে, যাকে আমরা বলি প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, বোঝা গেল? এবং লিউটিন সেলগুলোর মধ্যে একটা হলুদ রঙের লিউটিন নামক পিগমেন্ট থাকে, তার জন্য এটা বলি লিউটিন। তাহলে দেখো, ওভারিটার বাইরের দিকটাদের মধ্যে যেহেতু ফলিকল, কর্পাস লুটিয়াম এগুলো আছে, তার জন্য এই ওভারির কর্টেক্সটাকে আমরা ঘন দেখি। এবং এই যে মেডালাটা আছে, যেটাকে আমরা স্ট্রোমা বলছি, এই স্ট্রোমাটা কেমন থাকে? আমাদের একটু হালকা থাকে, কারণ সব কিছু ঘন ঘন বস্তু বাইরের দিকে থাকে। এইবার যদি কোনো মেয়ে, নর্মাল একটা মেয়ের ক্ষেত্রে বলছি, যে প্রেগনেন্ট হচ্ছে না, তার মধ্যে এই কর্পাস লুটিয়ামটা আস্তে আস্তে আমাদের নষ্ট হয়ে যায়। এই 28 দিনের মাথায় গিয়ে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি সেই মেয়েটা প্রেগনেন্ট হয়, তাহলে এই কর্পাস লিউটিয়ামটা প্রায় 3 মাস পর্যন্ত থাকে ডিম্বাশয়ের মধ্যে, এবং সে কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরমোন বের করতে থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ। এতটুকু আমি বললাম। এবার আবার একটা জিনিস বলি, এইবার ওজেনেসিসে আবার চলে আসো। এই পোলার বডিটা যে আমাদের হিউম্যান মহিলাদের ক্ষেত্রে কি হয়, এই পোলার বডিটা মিওসিস 2 কমপ্লিট করে না, কিন্তু অন্যান্য প্রাণীদের মধ্যে সেটা করে, তাই আমি লিখে দিলাম। আর সেকেন্ডারি উসাইডটা আবার মিওসিস 2টা তার কমপ্লিট করবে, একটা পোলার বডি এবং একটা আমাদের ওভাম, যা বা এগ, বা যাকে আমরা বলি ডিম্বাণু তৈরি করবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিম্বাণু, যেটা হবে কেমন? হ্যাপ্লয়েড। পোলার বডি কেমন হবে? হ্যাপ্লয়েড। সেকেন্ডারি উসাইড কেমন হবে? হ্যাপ্লয়েড। বোঝা গেল? তাহলে এই হচ্ছে গল্প, এবং এই দশাটার নাম হচ্ছে পরিণতি দশা। তাহলে 3 নম্বর দশার নাম কি? পরিণতি দশা। তাহলে এটা মনে রাখবে, কোন দশায় মিওসিস হয়? সেটা হচ্ছে পরিণতি দশায়। এবার আরেকটা জিনিস বলে রাখি, যে পোলার বডিটা কেন তৈরি হয়। মনে রাখবে, পোলার বডির কাজ হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক জিনোম নিয়ে আসা এর মধ্যে, এর আর কোনো কাজ নেই। পোলার বডি হ্যাপ্লয়েড, এই প্রাইমারি উসাইড থেকে অর্ধেক ডিএনএ এর মধ্যে চলে যায় আর অর্ধেক এর মধ্যে চলে যায়। তারপর এই যখন বিভাজিত হয়, অর্ধেক এর মধ্যে আসে এবং এর মধ্যে অর্ধেক আসে। তাহলে ওভাম কয়টা তৈরি হচ্ছে? একটা প্রাইমারি উসাইড থেকে একটাই। একটা উগোনিয়া থেকে কয়টা প্রাইমারি উসাইড, কয়টা ওভাম তৈরি হচ্ছে? একটাই। তাহলে শুক্রাণুর ক্ষেত্রে যেমন আমরা পড়েছি যে একটা স্পার্মাটোগোনিয়া থেকে 4টা শুক্রাণু তৈরি হচ্ছে, এখানে কিন্তু সেটা নয়। যদি পরীক্ষায় কোশ্চেন আসে 50টি উগোনিয়া থেকে কয়টি ডিম্বাণু তৈরি হবে, তাহলে কয়টা হবে? 50টা থেকে 50টাই হবে।
বোঝা গেল? কিন্তু শুক্রাণুর ক্ষেত্রে 50টা থেকে 200টা শুক্রাণু তৈরি হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। আমি একটা চেক করে নিই রেকর্ডিংটার জন্য কোনো সময় টময় আছে নাকি। ঠিক আছে, কোনো সময় নেই, তো আমরা দেখি আর একটু ক্লাসটা কন্টিনিউ করি। আশা করি এতক্ষণ মাথা হ্যাং হয়ে গেছে। একটু জল টল খেয়ে নাও। এবার ছবিটা যদি তোমরা চাও যে আমরা ছবিটা একটু স্ক্রিনশট করে নিব, তোমরা করতে পারো। এইবার আরো গল্প আছে। যখন একটা শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে মিলন ঘটে, শুক্রাণুটা শুধু দুটো জিনিস নিয়ে আসে, হ্যাপ্লয়েড অ্যামাউন্ট অফ ডিএনএ আর একটা সেন্ট্রিওল, যেটা প্রথম জাইগোটের বিভাজনে কাজে লাগে। ঠিক আছে? ডিম্বাণুটা সমগ্র খাদ্যবস্তু, এগুলো কিন্তু সব কিছু কিন্তু কে দেয়? ডিম্বাণু দেয়। মাইটোকন্ড্রিয়া, গলজি, এই সব কিছু কার থেকে আসে বলো তো? মায়ের থেকে আসে, মানে ডিম্বাণুটা থেকে আসে। বোঝা গেল? তাহলে ডিম্বাণুটা যখন তৈরি হয় আমাদের, এই প্রাইমারি ওসাইটটা যদি সমানভাবে বিভাজিত হতো, তাহলে কিন্তু পোলার বডিও অর্ধেক অঙ্গাণু, অর্ধেক খাদ্যবস্তু পেয়ে যেত। কিন্তু তাহলে সেকেন্ডারি ওসাইটটা লস হতো, কারণ একেই পরবর্তী ধাপগুলো সামলাতে হবে। ঠিক তেমন মিওসিস টুর সময় আমাদের এই ওভামটা যদি অর্ধেক সব কিছু শেয়ার করতো পোলার বডির সাথে, তাহলে কি হতো? তার লস হতো, কারণ ওভাম শুক্রাণুতে কিছুই দিবে না, ও শুধু কি দিবে? আমাদের নিউক্লিয়াস আর সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, সেটা মনে রাখবে। এর জন্যই আমাদের এই অসমান বিভাজনটা দেখা যায়। বোঝা গেল? এইবার আমি কি বললাম, প্রত্যেকটা মেয়ের পিরিয়ডসের সময় যে ডিম্বাণুটা বের হয় সেটা কোন দশায় থাকে? সেটা অ্যাকচুয়ালি ডিম্বাণু না, সেকেন্ডারি উসাইট থাকে। নন প্রেগনেন্ট ফিমেলদের কথা বলছি। কিন্তু এই মিওসিস টুটা তখনই কমপ্লিট হবে যখন এখানে এসে একটা শুক্রাণু লাগবে। মানে যদি নিষেক হয়, তবেই সেকেন্ডারি উসাইট থেকে আমরা ওভাম বা এগ পাবো। বোঝা গেল? অ্যাম্পুলা অঞ্চলে যে আমাদের যে ডিম্বাণুটা যায়, সেটা কোন স্টেজে থাকে? সেকেন্ডারি উসাইট অবস্থায় থাকে। অ্যাম্পুলাতে গিয়ে শুক্রাণু আসবে, শুক্রাণু যখনই ডিম্বাণুর সঙ্গে যুক্ত হবে, শুক্রাণুটা ঢুকেই নেই, ওইটুকু সময়ের মধ্যেই সেকেন্ডারি উসাইটটা তার মিওসিস টু কমপ্লিট করবে এবং নিজেকে কি রূপে পরিচয় করবে? ওভাম বা এগ রূপে। অনেক কমপ্লিকেটেড জিনিস, তাই একটু শান্ত মাথায় ভালো করে বুঝবে। এবং আরেকটা জিনিস বলে দিই, তোমাদের বইয়ের মধ্যে যে ছবিটা দেওয়া আছে সেটা কিন্তু রং এবং মিসলিডিং। এই দেখো, এই যে ছবিটা তোমাদের দেওয়া আছে পেজ নাম্বার 118-তে, যে উগোনিয়াম থেকে আমাদের প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে, খুব ভালো, কিন্তু এখানে সাইনটা দেখো হ্যাপ্লয়েড দেওয়া আছে, এটা কিন্তু না, এটা ডিপ্লয়েড। তা ঠিক করে নেবে এটা। নেক্সট, প্রাইমারি ইউসাইটটা মিওসিস ওয়ানে আসে। এই মিওসিস ওয়ান, এখানে মাইটোসিস লেখা আছে, এটা মাইটোসিস না মিওসিস, তাহলে ঠিক করে নেবে। তারপর কি হবে? আমাদের মিওসিস টু হবে। পরেরগুলো ঠিক আছে, তাহলে দুইটা জায়গায় ঠিক করবে। প্রাইমারি ইউসাইট ডিপ্লয়েড এবং এটা মিওসিস করে নিবে। সেকেন্ডারি ইউসাইট ঠিক আছে হ্যাপ্লয়েড, এবং শুক্রাণু ডিম্বাণু কেমন হয়? আমাদের পরিণত ডিম্বাণু হ্যাপ্লয়েডই হয়। আশা করি একদম ক্লিয়ার হয়েছে তোমাদের এইটুকু বিষয়। তাহলে এই হচ্ছে আমাদের উজেনেসিস, যেটা কিভাবে হয় আমি তোমাদের বললাম। আশা করি এরপর কোনো রকম সমস্যা থাকবে না। তো আমি একটা ফটো তুলে নিচ্ছি এই পার্টটার, দেখা যাক যদি ফটোটা তুলতে দেয়, আমাকে পারমিট করে। হ্যাঁ, ফটোটা তুলে নিয়েছি। এবার আমরা একটু হরমোনাল রেগুলেশনটা নিয়ে পড়ব। এবার যদি বাচ্চা হয়, তাহলে কি বললাম, কর্পাস লিউটিয়ামটা 3 মাস পর্যন্ত থাকে, 2 থেকে 3 মাস, এবং কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন দিতে থাকবে। 3 মাস পর সেটা নষ্ট হয়ে যায়, কারণ ওই সময় ওই 3 মাসের মধ্যে প্লাসেন্টা ডেভেলপ হয়ে যায় এবং প্লাসেন্টায় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো হরমোন দিতে থাকে। ঠিক আছে? তো এবার আমরা করব হরমোনাল রেগুলেশন। এত সুন্দর ছবিটা আঁকলাম, এবার এটাকে টোটালটাকে আবার আমাকে কি হচ্ছে বুঝতে হবে। তোমরা উজেনেসিস পড়লে এবার আমরা পড়ব হরমোনাল কন্ট্রোল অফ উজেনেসিস। হরমোনাল
কন্ট্রোল অফ oogenesis। তো একদম ইজি জিনিস, কিছুই না। হাইপোথ্যালামাস থেকে আমাদের একটা হরমোন তৈরি হয় যাকে আমরা বলি GnRH বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তা আবার পিটুইটারি গ্রন্থির মধ্যে গিয়ে কি করতে বলে, FSH এবং LH তৈরি করতে বলে। এবার FSH হচ্ছে ডিম্বাশয়ে কাজ করে, পরিণত ডিম্বথলি মানে পরিণত ফলিক্যালের মধ্যে কাজ করে এবং সেখান থেকে একটা হরমোন তৈরি করতে বলে যাকে আমরা বলি ইস্ট্রোজেন। আর LH হচ্ছে আমাদের সাধারণত কর্পাস লুটিয়ামের মধ্যে পড়ে এবং সেখান থেকে প্রোজেস্টেরন ক্ষরণ করতে বলে। এইবার এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আবার কি করে বলতো, জরায়ুর ডেভেলপমেন্টে সাহায্য করে। কিভাবে ডেভেলপমেন্টে সাহায্য করে সেটা আমরা একটু পরেই পড়বো। তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন উভয়ই জরায়ু ডেভেলপমেন্টে সাহায্য করে। এইবার এই কর্পাস লিউটিয়াম আরেকটা হরমোন তৈরি করে, এটার নাম হচ্ছে ইনহিবিন। পরিণত ফলিকলে আরেকটা হরমোন তৈরি করে ইনহিবিন, যেটা FSH, যেটা পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে কি করে বলতো, নেগেটিভ ফিডব্যাক দেয়। এটা এখানে দিলেই হয়ে যাবে, নেগেটিভ সিগন্যাল দেয়, নেগেটিভ ফিডব্যাক, এ কন্ট্রোল করে টোটাল প্রক্রিয়াটাকে। তাহলে এটা হচ্ছে হরমোনাল রেগুলেশন অফ oogenesis। এইবার আমরা নতুন একটা জিনিস পড়ব, সেটা যে রজস চক্র বা পিরিয়ড সম্বন্ধে। রজস বানানটা কি, এক সেকেন্ড, হ্যাঁ ঠিকই লিখছি, রজস চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে পড়ব। এবার মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডসটা ওই 9 থেকে 10 বছর বয়সেই শুরু হয়ে যায় এবং প্রথম পিরিয়ডকে বলা হয় মেনার্কি এবং লাস্ট, এটা সাধারণত ওই মনে করো 9 বছর বয়সে শুরু হয়। এজ কত হবে তাহলে, 9 বছর ধরলাম আমি। লাস্ট পিরিয়ডস যে একটা মহিলার হয় সেটাকে বলে আমরা কি, মেনোপজ। এটা সাধারণত ওই 50 থেকে 55 বছর বয়সের মধ্যে দেখা যায়। তাহলে প্রথমটাকে বলে মেনার্কি, লাস্টটাকে বলবো মেনোপজ। এবার এই প্রত্যেকবার পিরিয়ডসে আমাদের ডিম্বাশয় আর আমাদের যে ইউটেরাস তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষণ দেখা যায়, সেটাই আমরা এবার পড়ব। এবার বাকি যে জিনিসগুলো আছে এই রজস চক্রের মধ্যে, এই উপাদান এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, আমার এগুলো কাজ না, তোমরা এগুলো পড়বে। তো সবার প্রথমে আমরা পরিবর্তন দেখব দুই দিকে। একটা হচ্ছে আমরা পড়ব ডিম্বাশয়ে পরিবর্তন, আরেকটা দেখবো আমরা জরায়ুতে পরিবর্তন, কি পরিবর্তন দেখবো দেখো। এবার পরিবর্তনের 4টা দশা আছে, এই দশাগুলোর নাম মনে করে পড়বে তাহলেই হয়ে গেল। প্রথমটার নাম হচ্ছে এখানে ফলিকিউলার দশা। এই দশায় কি হয়, এটা কতদিন চলে, ওই আগের দশাগুলোর নাম লিখি। ফলিকুলার দশা, ওভিউলেটরি দশা, তার
হচ্ছে আমাদের কি কি বলে এটাকে, লিউটিয়াল ওবিলিটরি দশা, হ্যাঁ লিউটিয়াল দশা, লিউটিয়াল দশা, এবং লাস্ট হচ্ছে আমাদের কি মেনস্ট্রুয়াল দশা, মেনস্ট্রুয়াল দশা। মেনস্ট্রুয়াল দশা 28 থেকে ওই 5 দিন পর্যন্ত চলে। লিউটিয়াল ওভিলেটরি দশা 14 থেকে 15 দিন। তো সাইকেলটা হচ্ছে আমাদের 1 থেকে 28, তো সেই হিসেবে আমরা করছি। লিউটিয়াল দশা হবে 16 থেকে 28 দিন পর্যন্ত, আর এটা হবে তোমার 5 থেকে ওই 13 দিন পর্যন্ত। ফলিকুলার দশা, ফলিকুলার দশায় কি হয়, প্রাইমারি ফলিকেল থেকে আমাদের গ্রাফিয়ান ফলিকেল সৃষ্টি হয়, ঠিক আছে। ওভিলেটরি দশায় কি হয়, আমাদের সেকেন্ডারি উসাইট বের হয়, সেকেন্ডারি উসাইট কি হয়ে যায়, বের হয়ে যায়, বুঝছে। লিউটিয়াল দশায় কি হয়, বিভিন্ন ফলিকেল থেকে কর্পাস লিউটিয়াম তৈরি হয়। আর মেনস্ট্রুয়াল দশায় রক্ত সহ সেকেন্ডারি উসাইট জরায়ু থেকে বের হয়ে যায়। এইটাকে অ্যাকচুয়ালি না ওই ডিম্বাশয়ের পরিবর্তনের মধ্যে ধরাই উচিত না, জরায়ু থেকে বের হয়ে যায়। তো আশা করি বোঝা গেল বিষয়টা, কি কি পরিবর্তন হচ্ছে আমাদের ডিম্বাশয়ের মধ্যে। এবার আমরা বলবো জরায়ুর মধ্যে কি পরিবর্তন হচ্ছে। 1 নম্বর দশা হচ্ছে এখানে, এটা আমরা আগেও পড়লাম, তাই আশা করি কোনো সমস্যা হবে না। এটার নাম হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড প্রলিফেরেটিভ দশা। আগের দশাগুলোর নাম লিখি তারপরে। 2 নম্বর হচ্ছে আমাদের কি ওভিউলেটরি দশা, ওভিউলেটরি দশা। 3 নম্বর হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল দশা, প্রিমেনস্ট্রুয়াল দশা। লাস্ট হচ্ছে মেনস্ট্রুয়াল দশা, মেনস্ট্রুয়াল দশা। এটা কতদিন চলে মেনস্ট্রুয়াল দশা, ওই 28 থেকে 5 দিন। এটা কতদিন চলে, এটা হচ্ছে 14 থেকে 15 দিনের মধ্যে হবে, এটা 15 থেকে 28, এটা হচ্ছে আমাদের 5 থেকে ওই 13 দিন ধরো, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। এবার একটা জিনিস দেখে নাও, এই যে স্ত্রী জননতন্ত্রের আমরা যখন ছবিটা আঁকছিলাম, সেখানে আমরা এই জরায়ুর মধ্যে যে এন্ডোমেট্রিয়ামটা আঁকছিলাম, এই সবার প্রথমে যে ছবিটা আঁকলাম এন্ডোমেট্রিয়ামটা আঁকছিলাম, এই এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেক মানে মাসে তৈরি হয় আবার খসে পড়ে যায়, তৈরি হয় আবার খসে পড়ে যায়, ঠিক আছে। তো কি হচ্ছে সেটাই আমরা করছি এখানে। তো সবার প্রথমে কি, তো মনে করো এটা এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা। তো মেনস্ট্রুয়াল দশায় এটা মনে করো এন্ডোমেট্রিয়ামটা ছিল, এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রচুর কোষ থাকে। কেন এন্ডোমেট্রিয়াম তৈরি হয় সেটা বলবো। এন্ডোমেট্রিয়ামের মধ্যে প্রচুর কোষ থাকে এবং এরকম করে রক্তবাহ থাকে, ঠিক আছে। এটা কি করে, আমাদের যেই মেয়ের মধ্যে নিষেক হয়নি তার ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের সেকেন্ডারি উসাইটটা কি, যে এখানে যে মেয়ের মধ্যে কি বললাম নিষেক হয়নি তার সেকেন্ডারি উসাইটটা সুন্দর করে এসে এখানে এই
এন্ডোমেট্রিয়ামের মধ্যে বসে থাকে। এন্ডোমেট্রিয়ামটা সাধারণত তৈরি হয় এই কারণেই যে আমাদের বডি ভাবে যে হ্যাঁ প্রত্যেক মাসে একটা মেয়ে বাচ্চা নিতে পারে, এবং বাচ্চা নিলে তাকে কী করতে হবে, সেই বাচ্চাটার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আমরা যেমন বাড়িতে বাচ্চা জন্মের পর একটা নরম সুন্দর বালিশ দেই, মাথার মধ্যে সুন্দর বেডের মধ্যে রাখি, ঠিক আমাদের যে জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা তৈরি হবে, ব্লাস্টুলাটাই সাধারণত এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে বসে। ওই ব্লাস্টুলাটাকে ভালো করে আরাম করে রাখতে হবে এবং তাকে খাবার দিতে হবে, তার জন্যই এন্ডোমেট্রিয়ামটা প্রত্যেক মাসে তৈরি হয়। এবার আমি কি বললাম, তাহলে এখানে আমাদের যদি মনে করো প্রেগনেন্ট হলো, তাহলে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে কোথায়, অ্যাম্পুলা। তাহলে শুক্রাণু আর ডিম্বাণু মিলনের পর আমাদের তৈরি হয় জাইগোট। জাইগোট বিভাজিত হয়ে একটা বলের মতো কোষ তৈরি করে, তাকে আমরা বলবো কি মরুলা। মরুলা, মরুলাটা তারপর আবার বিভাজিত হয়ে একটা বলের মতো গঠন তৈরি করে এবং ভেতরটা থাকে ফাঁপা, এটাকে বলে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাই এখানে গিয়ে বসে। প্রেগনেন্ট মহিলার কথা বলছি, বুঝা গেল? তাহলে মেনস্ট্রুয়াল ফেজ কাদের মধ্যে হবে এই এই পরিবর্তনগুলা, যেই মেয়ে নন প্রেগনেন্ট। তাহলে মেনস্ট্রুয়াল দশায় কি হবে, এই এন্ডোমেট্রিয়াম যা কিছু তৈরি হলো এই টোটালটাই আমাদের কি হয়ে যাবে, খসে পড়ে যাবে। খসে পড়ে গেল, তাহলে আবার পরের মাসের সাইকেলে আবার তৈরি করতে হবে। এই খসে পড়ে গেল, তার মানে এটা কি 28 থেকে 5 দিনের মধ্যে হচ্ছে, খসে পড়ে যাচ্ছে। তারপর পুনরায় আস্তে 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 রিপেয়ারিং হচ্ছে। তোমরা মনে করো এই 14 দিন এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কতদিন, এই 5, মনে করো এটা 5 দিন শেষ, এটা হচ্ছে 14 দিন। আরও তৈরি হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এখানে নতুন কোষ তৈরি হচ্ছে। এই কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যবস্তু থাকে এবং কোষগুলোকে খাবার দেওয়ার জন্য আবার রক্তবাহ লাগবে। এই রক্তবাহগুলো হচ্ছে ওভুলেটরি দশায় কি হয়, আমাদের ডিম্বাশয় থেকে আমাদের সেকেন্ডারি ওসাইট বের হয়ে যায়, এটাই ওভুলেটরি দশা। প্রি মেনস্ট্রুয়াল দশায় কি হয়, আমাদের এন্ডোমেট্রিয়ামটা আরও মোটা হতে শুরু করে, রক্তবাহ তার মধ্যে ডেভেলপ হয় এবং কোষগুলো আকারে বড় হয়, আরও বড় হতে থাকে, এবং সেকেন্ডারি যে ওসাইটটা সেটা এসে সুন্দর করে এখানে বসে থাকে। তাহলে এটা হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল। আর মেনস্ট্রুয়াল ফেজে আমাদের কি হয়, এন্ডোমেট্রিয়ামটা আবার খসে পড়ে যায়, আবার কি হয়ে যায়, খসে পড়ে যায়, আবার পরে এরকম করে চলতেই থাকে। তাহলে এটা হচ্ছে পরিবর্তন। এবার প্রশ্ন হচ্ছে কেন এই এন্ডোমেট্রিয়ামটা খসে পড়ে যায়, কারণ কি? তোমরা নিশ্চয়ই প্রথমে যে বড় ছবিটা আঁকছিলাম সেটার কথা মনে পড়ো। যদি প্রেগনেন্ট না হয় তাহলে কর্পাস লিউটিয়ামটা কি নষ্ট হয়ে যায়। কর্পাস লিউটিয়াম নষ্ট হয়ে গেল মানে নো প্রোজেস্টেরন, এবং প্রোজেস্টেরন না থাকলে আমাদের আরেকটা হরমোনের পরিমাণ বেড়ে যায়, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, যা কি করে জরায়ুর যে মায়োমেট্রিয়াম লেয়ারটা আছে, আমি বলছিলাম জরায়ুর 3টা লেয়ার, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম। মিডিলের যে লেয়ারটা মায়োমেট্রিয়াম সেটা উদ্দীপিত হতে শুরু করে, এবং তার ফলে কি হয়, আমাদের এই টোটাল কোষ রক্তবাহ সহ সব কিছু বের হয়ে যায়, এবং এই রক্তবাহগুলো যখন ছিঁড়ে তখনই ওই মেয়েদের পেটের মধ্যে আমাদের কি হয়, ব্যথার সৃষ্টি হয়, ক্র্যাম্পের সৃষ্টি হয়। বোঝা গেল? তো আমি টোটাল যা কিছু আমি আমার ক্লাসে পড়িয়েছি, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য তা না, তোমরাও দেখছো। এই টোটাল টপিকটা মানে আমি একটা ভিডিওতে করে রাখলাম যাতে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তাহলে কি হয়, আমি ক্লাসে 1 ঘন্টার মধ্যে তো মানে এত কিছু যে আমি পড়ালাম বোর্ডের মধ্যে, সেটাকে তো ওই একটা ক্লাসের মধ্যে সামারাইজ করা পসিবল না, 2টা ক্লাস লাগে, এবং তারা আগের ক্লাসে কি বলেছি পরের ক্লাসে কি বলেছি সেটার মধ্যে গুলিয়ে ফেলে। তার জন্যই আমি এই টোটাল ক্লাসটা করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বিশেষ করে যারা 11-12 স্টুডেন্ট আছো তাদের জন্য আশা করি এই চ্যানেলটি খুবই হেল্পফুল হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।